কোটা সংস্কার আন্দোলনে এখন পুরা ঢাকা শহর একটা স্থবির হয়ে পড়ছে। সেই দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত একেবারেই যানবাহন চলাচল প্রায় বন্ধ বলা চলে। কিন্তু সরকারের সেদিকে কোন রকম খেয়াল আছে বলে আমাদের মনে হচ্ছে না। যদিও সোমবার দুপুর বেলায় 5 জন মন্ত্রী খুব রুদ্ধদ্বার বৈঠকে বসে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তারা ওই যথারীতি তাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এই আন্দোলনকে ঠিক হাইকোর্টের বারান্দায় নিয়ে চলে গেছে। তারা ওই আন্দোলনকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, বলেছে যে এখানে কোন রকম রাজনীতি নেই। তাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও একইভাবে ওই আন্দোলনকারীদের হাইকোর্ট দেখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের এই কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে, তাতে এই আন্দোলন মনে হচ্ছে দীর্ঘস্থায়ী হবে, প্রলম্বিত হবে। আর এর সঙ্গে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন। তারা তাদের যে পেনশন স্কিমটা আছে প্রত্যয়, সেটা অযৌক্তিক এবং তাদের সঙ্গে বেমানান বলে এটা তারা প্রত্যাখ্যান করে আন্দোলনে আছে। তাদের সঙ্গেও সরকারের এই উচ্চ পর্যায়ের মন্ত্রী, বিশেষ করে ওবায়দুল কাদেরের একটা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তিনি বাতিল করে দিয়েছেন। শিক্ষার্থীদের যে অবস্থানটা স্থান যে শাহবাগ, সেই শাহবাগকে যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে একদিকে পিজি হাসপাতাল, তারপরে বারডেম, আর একদিকে ঢাকা মেডিকেল, 3টা বড় হসপিটাল কিন্তু এই জায়গায়। তাহলে মুমূর্ষু রোগী, তারপরে এমনি স্বাভাবিক রোগীদের যাওয়া আসার পথ কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। আর ঢাকা শহরে যারা অফিস আদালত করেন তাদের যখন বাসায় ফেরেন তাদেরও সমস্যায় পড়তে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন রোগীদের। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্ত শিক্ষার্থী আছে তারা শাহবাগেই অবস্থানটা করছে। আর ওদিকে সিটি কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজের শিক্ষার্থীরা এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ওই এলাকা দিয়ে তারা অবস্থান করছে। ওদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা গুলিস্তানের 0 পয়েন্টে ওখানে অবস্থান নিচ্ছে। আবার তিতুমিরে তারা মহাখালীর দিকে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা তো একেবারে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে রাখছে। তারপরে সন্তোষ বিশ্ববিদ্যালয়ের তারা টাঙ্গাইলের এই যে ঢাকা উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে বন্ধ করে রাখছে। বগুড়া আছে, খুলনা আছে, রাজশাহী আছে, চিটাগং আছে, সমস্ত জায়গার শিক্ষার্থীরা এখন এমন ভাবে আন্দোলন সংগ্রাম করছে, পুরা বাংলাদেশ এখন স্থবির হয়ে পড়েছে বলে মনে হয়। এখন শিক্ষার্থীদের এই আন্দোলনটা কেন হচ্ছে, এটা 2018 সালে একটা মীমাংসিত বিষয়। সেই সময় কোটা সংস্কার একেবারে নির্দিষ্টভাবে বলা ছিল যে কোটা সংস্কার আন্দোলন করছে তারা, যে 56% কোটা নির্ধারণ করা আছে ওইটাকে সংস্কার করে 10% নিয়ে আসার জন্য বলা হয়েছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা একেবারে নাবালিকার মতো রেগে মেগে বললেন যে কোটা প্রথাই বাতিল। তো ওই সময়কার যে কোটা সংস্কার আন্দোলন করছে তারা তো এটা চায় না, এবং দেশের কোনো মানুষই চায় নাই যে কোটাটা একেবারে উঠে যায়। কেননা আমাদের দেশে এখনো পর্যন্ত কিছু তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেই। এখনো পর্যন্ত অনেক উপজেলায় আছে যেখানে ঠিক মতো শিক্ষার ব্যবস্থা নেই, তারপরে পাহাড়ি অঞ্চলে নেই, অনেক জায়গায় আছে। তাদেরকেও তো আমাদের মূল জনস্রোতে নিয়ে আসতে গেলে তাদের কিছু সুযোগ সুবিধা দিতে হবে। তাদের কেন কোটাটা বাতিল করতে হবে? বাতিল করার দরকার নেই। মুক্তিযোদ্ধা কোটা তাও কিছু থাকুক, যে একেবারে যে সমস্ত জায়গায় মুক্তিযোদ্ধাদের সন্তান এখনো পর্যন্ত চাকরি বাকরি পায় নাই, যদিও এটা মানে বলা যাবে না, কিন্তু তারপরও তাদের ব্যাপারে কিছু হেল্প করা যেতে পারবে। আর মুক্তিযোদ্ধাদের তো এমনি হেল্প করা হচ্ছে, তাদের বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে এবং তাদের সন্তানদের বিভিন্নভাবে চাকরি দেওয়া হয়েছে। এখন বলা যেতে পারে যে আমাদের এখানে মুক্তিযোদ্ধার ক্রাইটেরিয়া কিরকম। যারা মুক্তিযুদ্ধে গেছে, 3 ধরনের মুক্তিযোদ্ধা আমরা পেয়ে যাব। এক, যে সমস্ত মুক্তিযোদ্ধা যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, তাহলে তাদের পরিবারের স্যাক্রিফাইসটা কিরকম সেটা একটা ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে, এবং সেই সংখ্যাটা হচ্ছে সরকারি হিসাবে 30 লাখ। তাহলে 30 লাখ শহীদ পরিবার, তাদের ব্যাপারে সরকারের
কি উদ্যোগ আছে, তাদের পরিবারগুলোতে কি ধরনের সাহায্য সহানুভূতি করা হচ্ছে সেটা প্রকাশ করা হোক। 2, যারা যুদ্ধে গেছে আহত, তারা আহত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের কি স্যাক্রিফাইস সেটা তো আমরা জানি। আর এক গ্রুপ আহত হয় নাই, নিহত হয় নাই, তারা দিব্যি বেঁচে ফিরে আসছে, তাহলে তাদের পরিবারে কোনো স্যাক্রিফাইস নেই। এইরকম স্যাক্রিফাইস নেই এই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়েও আবার নানা মত আছে। মুক্তিযুদ্ধকালীন যিনি আমাদের সর্বাধিনায়ক ছিলেন কর্নেল ওসমানী, তার আন্ডারে কতজন মুক্তি ফৌজ ট্রেনিং নিয়েছে আর কতজন মুজিব বাহিনী যেটা বিএলএফ বলা হয় তারা কতজন ট্রেনিং নিয়েছে, তাদের একটা তালিকা আছে। সেই তালিকা আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যে তালিকা, সেই তালিকা এক কিনা সেটা কি কোনোদিন যাচাই বাছাই করা হয়েছে? হয়নি। এই বিষয় নিয়ে প্রথম আলোর একটা সর্বশেষ রিপোর্ট আছে, সেই রিপোর্টের হিসাবগুলো আমি একটু তুলে ধরতে চাই। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে বর্তমানে তাদের এখানে যে তালিকা আছে সেই তালিকার সংখ্যা হচ্ছে 1,92,000। গেজেট বলছে 2,35,467 জন। আর বাজেট শাখা বলছে 2,32,337। হিসাবটা দেখেন, কর্মকর্তারা বলছেন 1,92,000 এবং ওইটার সঙ্গে মন্ত্রীর বক্তব্য আকম মোজাম্মেল হক তিনি বলছেন যে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে 1,92,000 মুক্তিযোদ্ধা। তাহলে বাকি যাদের ভাতা দেওয়া হচ্ছে এরা তাহলে ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেটার ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই। তাহলে ভুয়া মুক্তিযোদ্ধার ব্যাপারটাও কিন্তু এখানে আছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়টা তো আছে, এর সঙ্গে এখন আসতে হবে যে 30% মুক্তিযোদ্ধা কোটা যেটা সন্তানদের বেলায় ছিল এবং সেটা এখন নাতিপুতিদের এখানে আসছে। তো নাতিপুতি এখন মুক্তিযোদ্ধাদের তো ভাতা এমন ভাবে নিয়ে আসা হয়েছে যে তাদের আর কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা যাবে না। তাহলে কেন তাদেরকে এই কোটা নিয়ে আসতে হবে? আর কোটাটা নিষিদ্ধ করা হচ্ছে, বাতিল করার জন্য বলা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের। সেইখানে তো কোটা প্রথা তো চালু থাকতেই পারে না, কেননা তারা তো বিশেষভাবে অন্তত মেধাবী শিক্ষার্থী যদি এখানে না যায় তাহলে কিভাবে মেধাবী প্রশাসন আপনি গড়ে তুলবেন? অন্য যে কোনো জায়গায় হয়তো নিতে পারেন যে তৃতীয় চতুর্থ শ্রেণীতে কোটা দিতে পারেন, তাহলে সেই কোটায় তারা যেতে পারে। এবং সেই ব্যাপারটা নিয়েই তারা বেশি কথা বলেছে যে এই ধরনের সংস্কার হয়ে যদি 10% নিয়ে আসা যায় তাহলে তো মানে সমস্ত ঝামেলা মিটে যায়। এখানে এই বিষয়টা তো কোনো অবস্থাতেই আদালতে নেওয়ার কোনো যুক্তিকতা থাকতে পারে না। যখন এই কোটা চালু করা হয় তখন এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে, প্রেসিডেন্টের অর্ডার হয়েছে। আবার যখন বাতিল করা হয়েছে 2018 সালে তখনও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে প্রধানমন্ত্রী বলেছেন বাতিল করতে, পরিপত্র জারি করে সেটা বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে সবই কিন্তু হয়েছে অস্থায়ী ভিত্তিতেই ছিল এবং অস্থায়ী ভিত্তিতেই সেটা আবার প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ অর্ডারে সেটা বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে সেটা কেন আবার আদালতের নিয়ে যাওয়া হলো? আদালতে গড়ানোর কি দরকার ছিল? রাজনৈতিক ভাবেই তো এটা সমাধান করা যেত, কিন্তু সেটা করা হচ্ছে না। এটাকে নিয়ে এই আন্দোলনটাকে জিয়ে রাখা হচ্ছে। কেন জিয়ে রাখা হচ্ছে সেটা আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি। এই শিক্ষার্থীরা তারা সমাজের সবচেয়ে সচেতন অংশ। তাদের তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটা? এখন বড় সমস্যা হচ্ছে আমাদের দেশ বিক্রি করে দিয়ে আসছে আমাদের এই বর্তমান সরকার। দিল্লিতে যে সমস্ত সমঝোতা চুক্তি করা হয়েছে তা দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। তাহলে দেশের স্বার্থই যদি না থাকে, দেশই যদি না থাকে, তাহলে এই সমস্ত কোটা প্রথা, তারপরে বিভিন্ন সময় দুর্নীতির কথা বলা হচ্ছে, অব্যবস্থাপনা, তারপরে লুটপাট, এই সমস্ত কথা বলা হচ্ছে। এইটা তো একেবারেই নগণ্য। আমাদের দেশের স্বার্থে এখন যাদেরকে ঝাঁপিয়ে পড়ার কথা যে না, কোনো অবস্থাতেই আমাদের দেশের বুক চিরে কোনো ট্রেন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে না, এই জায়গায় তো আসতে হবে যে আমাদের আন্দোলন সংগ্রাম এটাকে কেন্দ্র করেই হতে হবে। কিন্তু সেই জায়গায় কোনো অবস্থাতেই সরকার প্রধান নিতে দিচ্ছে না। এমনকি সরকারের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী আছে তারাও এই বিষয়টিকে নিয়ে সাংঘাতিক ভাবে তারা
মানে খেলাধুলা করছে এবং এটাকে তারা খুব নিয়ন্ত্রিতভাবে একদিকে প্রবাহিত করছে। সরকারি পক্ষ থেকে এই আন্দোলনকে এমন ভাবে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হচ্ছে যে তারা একদিকে এমন অবস্থা সৃষ্টি করুক যাতে শহরের উপরে, জনগণের উপরে একটা প্রভাব পড়ে এবং জনজীবনে যে একটি দুর্বিষহ অবস্থা যেন সৃষ্টি হয় এইটা করুক। তাহলে জনগণকে, বিশেষ করে যারা এই আন্দোলন সংগ্রাম করবে, বিশেষ করে দেশের স্বার্থ বিরোধী যে চুক্তিপত্রগুলো হয়েছে সেইগুলোর বিরুদ্ধে যাতে জনগণ মাঠে নামতে না পারে, এই শিক্ষিত সমাজ যাতে নামতে না পারে, সেই জন্য তাদেরকে এই দিকে ব্যস্ত রাখা হচ্ছে। এই ব্যস্ত রাখা, এই কৌশল বেশি দিন তো টিকবে না। এটা অবশ্যই আজ হোক কাল হোক এই শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু মাঠে নামবে। রাজনৈতিক দলগুলো এখন সামনে এগিয়ে আসছে, তারাও মাঠে নামবে। যে কারণে সরকার খুব কৌশল করে দেখাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসে কিনা, কিন্তু রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে এই কোটা সংস্কারের জন্য তারা সমর্থন দিয়ে গেছে। সমর্থন তো অবশ্যই দিবে, যেহেতু শিক্ষার্থীদের এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক, তাদের এই যৌক্তিক আন্দোলনে সমর্থন দিবেই। এটা নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতি হবে তখন যখন যে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে দিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশের বুক চিরে যখন ট্রেন চলবে, সেইটা থামিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন হবে, সংগ্রাম হবে, সেই সংগ্রামেই এই সারা দেশের মানুষ তখন অংশগ্রহণ করবে। আর সেইটা যাতে করতে না পারে সেই জন্যই এই শিক্ষার্থীদের এখন অন্যদিকে তাদের মনোনিবেশ করানো হচ্ছে। তাদের আন্দোলনটা আরো দীর্ঘায়িত করার একটা বন্দোবস্ত করা হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে।